নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি এক ফোনে বাংলা। বাংলায় এবার গুজরাট মডেল, পশ্চিমবঙ্গে এবার হোয়াইট রেভলিউশন। পরিবর্তনের বাংলায় বিপুল বিনিয়োগ আমুলের। রাজ্যে 650 কোটির মেগা প্রকল্প আমুলের। বাংলায় ডেয়ারি প্ল্যান্ট করতে চলেছে আমুল। বাংলায় এবার গুজরাট মডেল, পশ্চিমবঙ্গে এবার হোয়াইট রেভলিউশন। পরিবর্তনের বাংলায় বিপুল বিনিয়োগ আমুলের। রাজ্যে 650 কোটির মেগা প্রকল্প আমুলের। বাংলায় ডেয়ারি প্ল্যান্ট করতে চলেছে আমুল। আমুল পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসছে 650 কোটি টাকা। তুমি যেমন বললে 650 কোটি টাকার মেগা প্রকল্প এখানে চালাবে আমুল। এখানে কারখানা তৈরি করবে, এখানে নতুন করে তারা কর্মযজ্ঞ শুরু করবে এবং বিনিয়োগের পরিমাণটা হচ্ছে 650 কোটি টাকা। আমুলের পুরো কথাটা হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আনন্দ গুজরাটের একটি জায়গা, এইখানেই আমুলের সৃষ্টি। ভারতের 1 নম্বর মিল্ক কোম্পানি, যাদের 2025-26 টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার উপরে। আমুলের ফ্যাক্টরিতে আনন্দে সেখানে প্রতিদিন মিল্ক কালেকশন হয় 48 লক্ষ লিটার এবং এই আমুলের সঙ্গে জড়িত রয়েছেন 36 লক্ষ মিল্ক প্রডিউসার, অর্থাৎ গোয়ালা। 36 লক্ষ গোয়ালা। সেই মিল্ক কোম্পানি আসছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে মেগা প্রকল্প নিয়ে 650 কোটি টাকা। এটা থেকে বিশেষজ্ঞরা মনে করছেন আমুলের মতো এই সমবায় প্রকল্প, সমবায় তৈরি করে যে শিল্পের কাজটা হয়, সেইটা হলে পশ্চিমবঙ্গের যারা গোয়ালা আছেন তাদের বিপুল কর্মসংস্থানের একটা সুযোগ হবে এবং অনেক সংখ্যায় মানুষ কর্মসংস্থান পাবেন। আমুল বিনিয়োগ করা মানে গ্রামীণ কর্মসংস্থানে কিন্তু একটা জোয়ার আসার সম্ভাবনা। অনুপ্রবেশে জিরো টলারেন্স। সীমান্তে কাঁটাতারে বিএসএফকে জমি দেওয়া হয়েছে। নতুন সরকারে রাজ্যে অনুপ্রবেশকারীদের ভয় ইন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। और मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि 7 ही दिन में उन्होंने 600 हेक्टेयर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया। चिकन नेक की भी 121 हेक्टेयर भूमि भारत सरकार को दे दी। आज अखबारों में देख रहे हैं, पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। और मैं आशा रखता हूं कि जब अभियान चले पहचान का, उसके पहले ही ढेर सारे लोग अपने आप चले जाएंगे। অনুপ্রবেশে জিরো টলারেন্স। 3D নীতি রাজ্যের। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। রাজ্যে এখনো পর্যন্ত আটক 386 অনুপ্রবেশকারী। রাজ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে 11টা হোল্ডিং সেন্টার এবং সব থেকে বেশি 335 জন আটক বসিরহাটের হোল্ডিং সেন্টারে। মুর্শিদাবাদে আটক 19 জন। উত্তরাখণ্ড গুজরাটের পর অসমে পাস অভিন্ন দেওয়ানি বিধি বিল, আর এবার বাংলায় ইউসিসি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। यूनिफॉर्म सिविल कोड, अभिन्न देवानी विधि, एक देश एक आईन।
ভোটের প্রচারে বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে বারবারই শোনা গিয়েছে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। শুধু ভাষণ নয়, বাংলায় বিজেপির সংকল্প পত্রেও ছিল অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপির সংকল্প পত্রে 15টি প্রতিশ্রুতি ছিল, তার মধ্যেই ছিল অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। 4 মে তৃণমূলকে দুর্মুষ করে বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। শ্যামাপ্রসাদের মাটিতে স্বপ্ন পূরণের পর এবার প্রতিশ্রুতি পূরণের পালা। এবার বাংলায় ইউনিফর্ম সিভিল কোড। সরকার ঠিক করবে কবে ইউসিসি চালু হবে। আমরা বলেছিলাম যে নারী সত্তা বিরোধী 3 তালাক বাতিল হওয়ার প্রয়োজন আছে, আমরা করে দেখি। আমরা বলেছিলাম 370 ধারার বাতিল চাই, আমরা করেছি। আমরা বলেছি ইউসিসি আমাদের ঘোষিত অবস্থান, তা আমাদের সরকার ক্ষমতায় এসেছে, করবে। ইউসিসি করার দাবিটা শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের মানুষ চায়। আদিবাসীদের সুরক্ষা, তাদের সংস্কৃতি, তাদের বহমানতাকে একদিকে রেখে অন্যদিকে ইউসিসি। এবার কখন করবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন। এক দেশ এক আইন। গত কয়েক বছরে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা। अब समय की मांग है कि देश में एक सेकुलर सिविल कोड हो। हमने कम्युनल सिविल कोड में 75 साल बिताए हैं, अब हमें सेक्युलर सिविल कोड की तरफ जाना होगा, और तब जाकर के देश में धर्म के आधार पर जो भेदभाव हो रहे हैं, सामान्य नागरिक को जो दूरी महसूस होती है, उससे हमें मुक्ति मिलेगी। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। এই আইন মেনেই হবে বিয়ে, ডিভোর্স এবং সম্পত্তির উত্তরাধিকার। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথম রাজ্য হিসেবে এই আইন পাশ করে বিজেপি শাসিত উত্তরাখণ্ড। এই বছরের মার্চে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয় গুজরাটে। কিভাবে ইউসিসি চালু করা যায় তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ সরকার। বুধবার দেশের তৃতীয় রাজ্য হিসেবে অসমে পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই ইউসিসি চালু করার উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। অসমের তপশিলি উপজাতিদের এই আইনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। এই আইন কার্যকর হলে অসমে নিষিদ্ধ বহু বিবাহ ও বাল্য বিবাহ। আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে লিভ ইন রিলেশনশিপকে। তবে লিভ ইন রিলেশনশিপেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বাংলায় ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে বিজেপি। ইতিমধ্যেই সংকল্প পত্রের একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। এবার অপেক্ষা অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। নিউজ 18 বাংলা। কলকাতা বিমানবন্দর থেকে সরছে মসজিদ। এই যে মসজিদ দেখছেন, কলকাতা বিমানবন্দর থেকে সরানো হচ্ছে এবার এই মসজিদ। পরিবর্তনের বাংলায় আর এক পরিবর্তন। রাজনৈতিক সদিচ্ছায় কাটলো কয়েক দশকের জট। বিমানবন্দর থেকে মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। উন্নয়নের উড়ান বাধাহীন কেন বলছি আমরা? বিগ ব্রেকিং, বড় খবর। নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছে। কৌশিক, তুমি একেবারেই ঠিকই বলেছো, উন্নয়নের উড়ান এবার বাধাহীন। কারণ কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যে মসজিদ ছিল, সেই মসজিদটিকে অবশেষে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, বিজেপি সরকার। এবং এই জটটা কিন্তু তুমি জানো দীর্ঘদিনের জট। এর মাঝে বহু সরকার গেছে, বিভিন্ন দলের সরকার গেছে, কিন্তু কোনো সরকারই এ বিষয়ে সদর্থক পদক্ষেপ করেনি। যা এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিমানবন্দরের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে
যে মসজিদ রয়েছে সেই মসজিদটিকে সরানো হবে। বাঁকড়া মসজিদ, যেই মসজিদকে অনেকে বলেন গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ, এই হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের 150 মিটার ভিতরে এখানে রয়েছে মসজিদ। এই 150 মিটার ভিতরে মসজিদ থাকার ফলে কোথায় সমস্যা? এই হচ্ছে বিমানবন্দরের ভিতর দুটো রানওয়ে, এটা হচ্ছে প্রাইমারি রানওয়ে, এটা হচ্ছে সেকেন্ডারি রানওয়ে। প্রাইমারি রানওয়েটা দেখো কতটা লম্বা, কিন্তু সেকেন্ডারি রানওয়েটা দেখো এখানে এসে থেমে গেছে। কারণ এই সেকেন্ডারি রানওয়ের থেকে মাত্র 165 মিটার ভিতরে এই মসজিদ। এই মসজিদ যদি এখানেই থাকে তাহলে রানওয়ে এত দূর আসবে কি করে? তাই এই মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে এই সেকেন্ডারি রানওয়েকে লম্বা করা যায়। কৌশিক যেমন আমার সঙ্গে রয়েছেন পাইলট সুমন্ত্র রায়চৌধুরী। মিস্টার রায়চৌধুরী, বিমান ওঠানামার সময় পাইলটদের কতটা সমস্যা হতো বা হয় এখনো? এটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে। আমার মনে হয় কোনো এয়ারপোর্টের ভিতরে কোনো রিলিজিয়াস স্ট্রাকচার্স থাকার কোনো দরকারই নেই। সে মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো স্ট্রাকচার্স, এয়ারপোর্ট হ্যাজ টু বি এয়ারপোর্ট। এখানে আমাদের টেক অফের সময় 19 লেফটের সামনেই হচ্ছে সিটি সেন্টার আর চিনার পার্ক, এই পার্ক সব এখানে অ্যালাউ করা হয়েছে। আজকে যদি কিছু ক্র্যাশ হয় ওই 01 রাইটে যেখানে মসজিদটা আছে সেখানে অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফি হয়, বা টেক অফের পরেই যদি ইমিডিয়েটলি ক্র্যাশ করে ওই মসজিদের উপরে গিয়ে পড়বে। আমার অপর সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছে। বাধা কোথায় ছিল, সমস্যা কোথায় ছিল, কেন করা হয়নি এতদিন? গত বিধানসভার অধিবেশনের সময়তে তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে একটি বিষয় আলোচনার জন্য নিয়ে আসা হয়। সেখানে কি ছিল আলোচনাতে তারা উল্লেখ করেছিলেন যে সরাসরি ইউরোপের যে বিমান কেন কলকাতা থেকে চলছে না, এবং সেই আলোচনাতে তৎকালীন বিরোধী দলনেতা যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে তিনি তার বক্তৃতার মধ্যে সেই সময় রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে বারবার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে ওখানে যে ধর্মীয় স্থানটি রয়েছে, মসজিদটি রয়েছে, সেটাকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেহেতু এটা 88 মিটার্সের মধ্যে, সেই জন্য এখানে কোনো এয়ারক্রাফট টেক অফ বা ল্যান্ড করাটা ভীষণ বিপজ্জনক। হয়তো ছোট রানওয়ে, এখানে ন্যারো বডি, ধরুন এয়ারবাস 320 বা বোয়িং 737 হালকা থাকলে যদি লোড কম থাকে টেক অফ করা যেতে পারে, কিন্তু ল্যান্ড করাটা খুবই বিপজ্জনক হয়ে যায়। আমরা যারা পাইলট বা এভিয়েটার্স তারা ইন জেনারেল ওয়েতে এই ছোট রানওয়েটাকে আমরা ট্যাক্সিওয়ে হিসেবে ইউজ করে থাকি। কোথায় সমস্যা, কোথায় জটিলতা, ঠিক কোন জায়গায় পড়ে রয়েছে তুমি গ্রাফিক্যালি দেখাচ্ছিলে, এবার আমরা কি দেখতে পাবো? সেকেন্ডারি রানওয়ের সামনে থেকে যদি মসজিদ সরিয়ে দেওয়া হয় তাহলে বোয়িং 787 এর মতো বিরাট একটা যাত্রীবাহী বিমান কলকাতা বিমানবন্দর দিয়ে ওঠানামা করতে পারবে এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে। এছাড়া তোমার এয়ারবাস A330 মতো বিমানও এই সেকেন্ডারি রানওয়ে দিয়ে যাতায়াত করতে, ওঠানামা করতে পারবে। ফলে এইটা কিন্তু একটা উন্নয়নের উড়ান। আমাদের কলকাতা, এই কলকাতার ইমেজ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন জায়গায় পৌঁছে যাবে? নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এবার প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে, এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এবার টেক্কা দেবে আমাদের কলকাতা বিমানবন্দর। অবশেষে জট কাটল, সময় লাগলো দীর্ঘ কয়েক দশক, কিন্তু পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। রাজনৈতিক সদিচ্ছা, জনস্বার্থে, কলকাতার মানুষের স্বার্থে এবং কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক করে তুলতে এই বাঁকড়া মসজিদ সরিয়ে দেওয়া দরকার ছিল। এখন যে দ্বিতীয় রানওয়ে রয়েছে তা লম্বা হবে, তার ফলে বোয়িং 787 বা এয়ারবাস A330 মতো বড় যাত্রীবাহী বিমান নামতে পারবে এই রানওয়ে দিয়ে। ফলত বলা যেতে পারে নতুন সরকার রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তার ফলে বেঙ্গালুরু, দিল্লি, কোচি, হায়দ্রাবাদের মতো আন্তর্জাতিক বিমানবন্দরের সমকক্ষ হবে আমাদের কলকাতা বিমানবন্দর। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। লক্ষ্মীর ভান্ডার যেন জালিয়াতির ভান্ডার। কোথাও টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে, কোথাও আবার বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পালা বদলের পর এবার কড়া প্রশাসন, পুলিশের জালে বহরমপুরের রাকিবুল শেখ এবং চন্দ্রকোনার উত্তম কুমার সাউ। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ
তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। নাম রাকিবুল শেখ, তিনি পুরুষ, তাও তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। বুধবার নবান্নে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী তার নাম বলেন, এরপরেই গ্রেফতার রাকিবুল। মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ 2023 থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, মাসে মাসে 1,500 টাকা। ওই মোটামুটি বছরখানিক এরকম হবে সামথিং। না লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে দেবে। ঢুকতো তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বা এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম না, বিডিও অফিসে জানাইনি আমি। হ্যাঁ অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ যে ঢুকছে ঢুকুক, অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন। আমি বলে না, আমি তো একা দুর্নীতিবাজ করিনি, করেছে তো অনেক, সেই সব দুর্নীতিগুলোকেও দেখতে হবে। রাকিবুল একা নন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর, এখানকার বাসিন্দা উত্তম কুমার সাউ, তৃণমূল কর্মী। বছর দুয়েক ধরে তিনিও পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তৃণমূল কর্মী উত্তমের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েত অফিসে যান কয়েকজন বিজেপি নেতা। তাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছেন সেই তালিকা দেখতে চান তারা। সেই তালিকাতেই ছিল উত্তম কুমার সাউয়ের নাম। অভিযোগ জানানো হয়েছে চন্দ্রকোনা থানায়। উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ। ওনার মিসেসের নামে একটা কনস্ট্রাকশন আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে তার, সেই জন্য হয়তো ও পাবেনি, সেই জন্য ওনার মিসেসের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কিন্তু নামটা ওর দিয়েছে। এটা আমরা দেখেছি, দেখে অভিযোগ করেছি আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। সরকারি নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত মেলে লক্ষ্মীর ভান্ডার, অথচ চন্দ্রকোনার মনোহরপুরে বয়স 25 হওয়ার আগেই মিলছে লক্ষ্মীর ভান্ডার। বয়স হয়নি 25 বছর, তার আগেই আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছি। কে করে দিল? তৃণমূলের দুজন নেতা ছিল এখানে, গৌতম দণ্ডপাট আর তাপস দণ্ডপাট, এবং তারা বললো 10,000 টাকা দিলে টাকার বিনিময়ে আমাকে করিয়ে দেবে। তারপরে ওরা ওটা করে দিয়েছিল। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিযোগ অবশ্য দীর্ঘদিনের। যেমন কোচবিহারের মাথাভাঙা, গত বছর অভিযোগ ওঠে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে স্বামীর অ্যাকাউন্টে। অনুপ্রবেশকারী বাংলাদেশি, সেও পেয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে হোল্ডিং সেন্টার, এখানেই রয়েছে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী, পালাবদলের পর বাংলাদেশে ফেরার অপেক্ষায়। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভান্ডার পান, স্বাস্থ্যসাথী সমস্তটাই তারা পেত। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4 বছর পেয়েছি। অনিয়মের এই ছবি বদলাতে চায় রাজ্যের প্রথম বিজেপি সরকার। নিউজ 18 বাংলা।